হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব স্ট্যাটিক জিকের ওপরে সেট নাম্বার 11, বাছাই করা 25টি কোশ্চেন যেগুলো পরীক্ষার সাপেক্ষে গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। দেখি প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু পালিত হয় অপশন বি 21শে জুন। 21শে জুন 2015 সাল থেকে কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালন করা শুরু হয়। আচ্ছা, এবার হচ্ছে যোগ বা যোগার ধারণা কোথা থেকে এসছে? পতঞ্জলির যোগ দর্শন থেকে। পতঞ্জলির যোগ দর্শন বইটি থেকে কিন্তু যোগার ধারণা বা যোগের ধারণা আমরা পাই। এবার বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করি। 1 জুন কিন্তু আন্তর্জাতিক অভিভাবক দিবস বা গার্জিয়ানস ডে। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয় স্বামী বিবেকানন্দর জন্মদিন। আর 1 মে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস। পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন বলছে 2023 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছিল? নোবেল তো আমাদের পরীক্ষার জন্য নোবেল পুরস্কার ইম্পর্টেন্টই, তার সাথে যদি এভাবে সাল দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে তবে কিন্তু আমাদের একটু ডেপথে গিয়ে পড়াশোনা করতে হবে। এখানে বলেছে 2023 সালে সাহিত্যে নোবেল। 2023 সালে সাহিত্যে কিন্তু নোবেল পেয়েছিল অপশন ডি জন ফসে। জন ফসে কোথাকার নাগরিক? না, নরওয়ে। আচ্ছা, উনি নাট্যকার, নিজের লেখার নাটকগুলোর জন্য কিন্তু 2023 সালে কিন্তু উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, 2023-এ যদি নোবেল পুরস্কার জন ফসে সাহিত্যে পেয়ে থাকেন তাহলে প্রশ্ন আসে 2024-এ সাহিত্যে নোবেল কে পেয়েছেন? 2024-এ কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন সাউথ কোরিয়ার হ্যান কাং। হ্যান কাং উনি কিন্তু নিবাসী সাউথ কোরিয়ার। আচ্ছা, এরপরে অপশনগুলোর দিকে তাকাই। কাজুও ইশিগুরো উনি একজন জাপানিজ লেখক। ইনিও কিন্তু নোবেল লরেট এবং সাহিত্যে 2017 সালের। এখানে অপশনে যাদের যাদের অপশন দেওয়া আছে ইনারা প্রত্যেকেই সাহিত্যের নোবেল লরেট, শুধু সালগুলো আলাদা। কাজুও ইশিগুরো জাপানের লেখক, 2017 সালে সাহিত্যে নোবেল পান। বব ডিলান 2016 সালে সাহিত্যে নোবেল পান, আমেরিকার অধিবাসী। আমেরিকার অধিবাসী ছিলেন। 2016-তে কিন্তু বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর পিটার হান্টকে তিনি কিন্তু পেয়েছেন 2019 সালে। 2019 সালে পেয়েছেন পিটার হান্টকে, উনি অস্ট্রিয়ার অধিবাসী। পরের প্রশ্নতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন,
নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভীষণ কনফিউজিং একটা প্রশ্ন, তার কারণ নেহেরু কাপ নেহেরু ট্রফি গোলালে কিন্তু হবে না। এখানে প্রশ্ন দিয়েছে নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। নেহেরু কাপ কিন্তু অপশন সি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেহেরু কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এছাড়া ফুটবলের আরো কিছু গুরুত্বপূর্ণ কাপ যেগুলো নিয়ে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে সন্তোষ ট্রফি, ডুরান্ট কাপ। সন্তোষ ট্রফি, ডুরান্ট কাপ আছে, রোভার্স কাপ, ফেডারেশন কাপ, এগুলো কিন্তু ফুটবলের সাথে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিই, যদি বলে নেহেরু ট্রফি সেক্ষেত্রে কিন্তু নৌকা বাইচের সাথে নেহেরু ট্রফি জড়িত। আচ্ছা, বাকি হকির কিছু গুরুত্বপূর্ণ কাপ বা ট্রফি সেগুলো হচ্ছে আগা খান ট্রফি, হ্যাঁ, নেহেরু ট্রফিও একটা আছে, সেটাও কিন্তু হকিতে হয়। কেমন? সেটা নেহেরু ট্রফি, আগা খান ট্রফি, রঞ্জিত সিং গোল্ড কাপ প্রভৃতি। আচ্ছা, টেনিস খেলার সাথে যুক্ত কি? টেনিস খেলা বললেই আমাদের প্রথমে মনে পড়ে গ্র্যান্ড স্ল্যামের কথা, 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। কেমন? আচ্ছা, আর ব্যাডমিন্টনের সাথে কিন্তু যুক্ত থমাস কাপ, রহমতুল্লাহ কাপ, উবের কাপ। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, পরের প্রশ্নে বলছে দ্য রোড অ্যাহেড বইটি কার লেখা? দ্য রোড অ্যাহেড বইটি কিন্তু বিল গেটস এর লেখা। অপশন এ বিল গেটস এর লেখা দ্য রোড অ্যাহেড। আচ্ছা, এবার বাকিগুলো দেখি। বাকি অপশনগুলোর মধ্যে দেখো দুজন বিখ্যাত কবির নাম লেখা আছে, ইংরেজ কবি। একজনের নাম হচ্ছে পিবি শেলি বা পার্সি বিসি শেলি, ইংরেজ কবি। 30 বছর বয়সে মারা যান, কিন্তু তার আগেই কিছু বিখ্যাত বিখ্যাত তার কাব্যকীর্তি তিনি রেখে গেছেন যেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে হলো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য স্কাইলার্ক। আচ্ছা, আরেকজন কবির নাম আছে, সেটা হচ্ছে জন কিটস। উনিও কিন্তু ইংরেজ কবি, ইংরাজি সাহিত্যে তাদের অবদানের জন্য বিখ্যাত। ওড টু দ্য নাইটাঙ্গেল, ওড টু অটম। একটা বিখ্যাত উক্তি যেটা আমরা প্রায়শই বলে থাকি বা শুনে থাকি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই বিখ্যাত উক্তিটি কিন্তু জন কিটসের। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তার আগে বলে নি, যারা ডব্লিউবিপি বা কেপির প্রস্তুতির জন্য ভিশন এডুকেশনের সাথে
জুড়ে থাকতে চাও তাদের জন্য কিন্তু নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? ব্যাচ শুরু হয়ে গেছে। আর বাকি ইনফরমেশনের জন্য নিচে দেওয়া অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা এখানে কিন্তু আবাসিক এবং ক্লাসরুম দুটোর ব্যবস্থায় আছে, আর যারা আবাসিক বা ক্লাসরুমে এসে পড়তে পারবে না বলে মনে করছো তাদের জন্য কিন্তু অনলাইনের সুবিধাও আছে। গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশন অ্যাপটি নাম ডাউনলোড করে নেবে এবং তারপরে কিন্তু আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করলেই সম্পূর্ণটা বলে দেওয়া হবে। 5 নম্বর প্রশ্ন দেখছি। 5 নম্বর প্রশ্ন বলছে বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কিন্তু অপশন এ হ্যামলেট নামক ইংরেজি নাটকটি থেকে কিন্তু অনুপ্রাণিত, বা সেই গল্পের অনুকরণেই কিন্তু হ্যামলেট হায়দার সিনেমাটি করা হয়েছে। আচ্ছা, এইবার এই হ্যামলেটের রচয়িতাকে, হ্যামলেটের রচয়িতা বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের আরো কিছু বিখ্যাত নাটক, তাদের নাম হচ্ছে ওথেলো, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, কিং লিয়ার প্রভৃতি। আচ্ছা, এবার বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করছি। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাও একটি বিখ্যাত উপন্যাস। এটার লেখক কিন্তু জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ। আচ্ছা, ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস এর লেখক কিন্তু লিও টলস্টয়। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটাও একটি বিখ্যাত উপন্যাস। এটির রাইটার কিন্তু জেন অস্টেন। পরের প্রশ্ন দেখে নেব। 6 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় লোকনৃত্য রাউত নাচা কোন রাজ্যে বিখ্যাত? এই যে লোকনৃত্যগুলো, এগুলো কিন্তু এখন পরীক্ষায় প্রশ্ন আসছে। বিখ্যাত লোকনৃত্য রাউত নাচা কিন্তু অপশন বি ছত্তিশগড় রাজ্যের। এছাড়াও ছত্তিশগড় রাজ্যের কিছু বিখ্যাত লোকনৃত্য হচ্ছে পন্থী, পাণ্ডবনী, কর্মা প্রভৃতি। প্রভৃতি। আচ্ছা, বাকি রাজ্যগুলো নিয়ে আলোচনা করি। দেখো, পাঞ্জাবের বিখ্যাত লোকনৃত্য হচ্ছে ভাংড়া, গিদ্দা, ডঙ্কারা, এইগুলো। অসমের বিখ্যাত লোকনৃত্য বিহু, বাগরুম্বা প্রভৃতি। আর গুজরাটের বিখ্যাত কিছু লোকনৃত্য হচ্ছে গরবা, ডান্ডিয়া রাস প্রভৃতি। প্রভৃতি। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? ফিরোজ শাহ কোটলা ময়দানের নাম কিন্তু আর ফিরোজ শাহ কোটলা ময়দান নেই। ফিরোজ শাহ কোটলা ময়দান কিন্তু দিল্লিতে অবস্থিত। এটার নতুন নাম হয়েছে কিন্তু অরুণ জেটলি স্টেডিয়াম।
ফিরোজ শাহ কোটলার ময়দানের নাম পরিবর্তন হয়ে গেছে অরুণ জেটলি স্টেডিয়াম, যেটা বর্তমানে নতুন দিল্লিতে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সর্বাধিক শতকরা এসটি জনসংখ্যা যুক্ত জেলা। প্রথমেই এই প্রশ্নে আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে এই শতকরা কথাটি। বলেছে সর্বাধিক শতকরা এসটি জনসংখ্যা যুক্ত জেলা হলো, উত্তর হবে কিন্তু অপশন এ পুরুলিয়া। অপশন এ পুরুলিয়া। পুরুলিয়াতে প্রায় 18.45% এসটি কমিউনিটির লোক থাকেন। আর সব থেকে কম শতকরা এসটি জনসংখ্যা যুক্ত জেলা হচ্ছে কলকাতা। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে নিম্নের কোন শহরকে হীরের শহর বা ডায়মন্ড সিটি বলা হয়? হীরের শহর বা ডায়মন্ড সিটি কিন্তু বলা হয় সুরাট শহরকে। কারণ ভারতবর্ষে যে হীরের গয়না বা হীরের দিয়ে যে কাজকর্ম হয় তার প্রায় 90% কাজই কিন্তু হয় সুরাট শহরে। আচ্ছা, এখানেই একটু জেনে নি আরো এরকম কিছু ইম্পর্টেন্ট শহরগুলোর নাম, মানে যেগুলোর আরো কিছু নাম আছে। যেমন স্পেস সিটি বলা হয় বেঙ্গালুরুকে। স্পেস সিটি বলা হচ্ছে বেঙ্গালুরুকে। এশিয়ার ডেট্রয়েট বলা হয় কিন্তু চেন্নাইকে। আচ্ছা, ইস্পাত সিটি বা ইস্পাত নগরী বলা হয় জামশেদপুরকে। এরপরে প্রাচ্যের এথেন্স, এরপরে যে কটা বলছি সেগুলো একটু ভালো করে নোট করবে। প্রাচ্যের এথেন্স বলা হয় মাদুরাইকে। আচ্ছা, প্রাচ্যের এথেন্স বলা হচ্ছে মাদুরাইকে। প্রাচ্যের রোম বলা হয় ম্যাঙ্গালুরুকে। ম্যাঙ্গালুরু আর বেঙ্গালুরু কিন্তু দুটো আলাদা শহর। প্রাচ্যের প্যারিস বলা হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরিকে। আর প্রাচ্যের ভেনিস বলা হয় উদয়পুরকে। উদয়পুর শহরকে কিন্তু প্রাচ্যের ভেনিস বলা হয়। গোলাবে না, প্রাচ্যের এথেন্স মাদুরাইকে, প্রাচ্যের রোম ম্যাঙ্গালুরুকে, প্রাচ্যের প্যারিস পুদুচেরিকে, প্রাচ্যের ভেনিস উদয়পুরকে। পরের প্রশ্নে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন, মাই কান্ট্রি মাই লাইফ কার আত্মজীবনী? মাই কান্ট্রি মাই লাইফ বইটি হলো লালকৃষ্ণ আদবানি, বিখ্যাত রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানির আত্মজীবনী। লালকৃষ্ণ আদবানি একজন রাজনীতিবিদ ছিলেন। আচ্ছা,
এখানে অপশনে থাকা বাকিদের মধ্যে রাজনাথ সিং এর লেখা একটি বিখ্যাত বই হচ্ছে রাজনীতি, এটাও কিন্তু রাজনাথ সিং এর বায়োগ্রাফি। আচ্ছা, যশবন্ত সিংও কিন্তু একজন রাজনীতিবিদ ছিলেন। যশবন্ত সিং এর একটি বিখ্যাত বই হচ্ছে এ কল টু অনার। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন, কোন সালে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? চন্দননগর কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য যখন গঠন হয়েছে তখনও কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় অপশন বি 1954 সালে। 1954 সালে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। তার আগে পর্যন্ত চন্দননগর কিন্তু ছিল ফরাসি উপনিবেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গের বেশ কিছু শহর কিন্তু বিভিন্ন ইউরোপিয়ান শক্তি বা ইউরোপিয়ান দেশের উপনিবেশ ছিল। তার মধ্যে চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ, শ্রীরামপুর কিন্তু ছিল দিনেমার বা ডেনমার্কদের উপনিবেশ। ডেনমার্ক বা দিনেমারদের উপনিবেশ। আচ্ছা, চুচুড়া কিন্তু ছিল ডাচ বা ওলন্দাজদের উপনিবেশ। আর ব্যান্ডেল কিন্তু ছিল পর্তুগিজদের উপনিবেশ। কেমন? পর্তুগিজদের উপনিবেশ। চলো পরের প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয়? এখানে আমাদের জানা দরকার পশ্চিমবঙ্গে একটি মাত্র কেন্দ্রীয় বিদ্যালয় আছে, সেটি হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা কিনা শান্তিনিকেতনে অবস্থিত। শান্তিনিকেতনে অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের মস্তিষ্ক প্রসূত বলতে পারো। এই একটি কিন্তু পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয় আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্নে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। দেখো, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্যই ছিল গরিব মানুষের উন্নয়ন। অপশন বি, গরিব মানুষের উন্নয়ন। অন্তর্দয় পরিকল্পনার পুরো যে নামটা সেটা হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা। বা এ এ ওয়াই। কেমন? অন্তর্দয় অন্ন যোজনা, এটাতে রেশন কার্ডের মাধ্যমে যেভাবে খাবার দেওয়া হয় গরিব মানুষদের, সেভাবে খাবার দেওয়ার ব্যবস্থা এবং আলাদা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছিল। চালু হয় 2000 সালের 25শে ডিসেম্বর। 2000 সালের 25শে ডিসেম্বর সবার প্রথম কিন্তু চালু হয়েছিল রাজস্থানে। সবার প্রথম চালু হয়েছিল রাজস্থানে। পরের প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন, কোন মহিলা
ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক্স গেমসে 2টি পদক জয়লাভ করেছেন? সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয়লাভ করেছেন। 2টি পদক অলিম্পিক্সে সবার প্রথমে পান পিভি সিন্ধু। পিভি সিন্ধু কিন্তু কি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত পিভি সিন্ধু। আচ্ছা, কোথায় কোথায় পেয়েছিল? প্রথমটা ছিল 2016 রিও অলিম্পিকে সিলভার। আমি এভাবে লিখছি, পরপর নোট করতে করতে যাবে। প্রথমটা 2016-তে রিও অলিম্পিকে সিলভার, তারপরেরটা 2021-এ টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ। 2020-21 বলতে পারো, মানে 20 সালেরটা 21-এ হয়েছিল। টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ জিতেছিলেন। কেমন? পরপর সবার প্রথম 2টো পদক জয়লাভ কিন্তু করেছিলেন পিভি সিন্ধু। বাকি অপশনে যারা আছে তাদের নিয়ে আলোচনা করি, কারণ তারা সবাই অলিম্পিকে পদক জেতা লোক প্রায়। প্রথমেই দেখো বলছে লাভলিনা বরগোহাঁই কোথায় বাড়ি? না অসমে। কি ভারোত্তোলনে কিন্তু পদক নিয়ে এসছেন। ভারোত্তোলনে পদক পান টোকিও অলিম্পিকে সিলভার। টোকিও অলিম্পিকে আমি ভুল বলছি, লাভলিনা বরগোহাঁই কিন্তু ভারোত্তোলন নয়, বক্সিং এ। আচ্ছা, লাভলিনা বরগোহাঁই কিন্তু টোকিও অলিম্পিকে বক্সিং এ ব্রোঞ্জ জিতেছিলেন। আচ্ছা, তারপরে সাইখোম মীরাবাই চানু। মীরাবাই চানু কিন্তু টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে সিলভার জিতেছেন। আর পিটি উষাকে কিন্তু পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত। উনি কিন্তু ভারতবর্ষের অন্যতম তারকা ক্রীড়াবিদ। পিটি উষা দৌড়তেন। কেমন? ওনার আরেকটা নাম হচ্ছে পায়োলি এক্সপ্রেস। আচ্ছা, পায়োলি এক্সপ্রেস নামে কিন্তু পিটি উষা পরিচিত। পরের প্রশ্নে যাচ্ছি, 15 নম্বর প্রশ্ন। বলছে নিম্নলিখিত কোন অভিনেতার আত্মজীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? রোম্যান্সিং উইথ লাইফ কিন্তু বিখ্যাত বলিউড অভিনেতা দেব আনন্দের আত্মজীবনীর নাম। দেবানন্দের আত্মজীবনীর নাম হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ। দেবানন্দ কিন্তু পরিচিত ছিলেন দ্য এভারগ্রিন নামে। দ্য এভারগ্রিন নামে কিন্তু দেবানন্দ পরিচিত। আচ্ছা, রাজ কাপুর, উনিও বলিউড অভিনেতা। রাজ কাপুর কিন্তু পরিচিত দ্য শোম্যান নামে। কেমন? আচ্ছা, আর দিলীপ কুমারও একজন বিখ্যাত বলিউড অভিনেতা। দিলীপ কুমার কিন্তু পরিচিত দ্য ট্র্যাজেডি কিং নামে। এই সমস্ত নামে কিন্তু এনারা পরিচিত ছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি, 16 নম্বর প্রশ্ন। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক সেটি হলো? কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কিন্তু স্পেনের বাসিন্দা বা স্প্যানিশ।
স্পেনের নাগরিক। কেমন? কটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন? কেন কিংবদন্তি? রাফায়েল নাদাল আজ পর্যন্ত সিঙ্গেলসে 22টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সিঙ্গেলে, এই কারণে কিংবদন্তি। পরের প্রশ্নে যাচ্ছি। কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? কান ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু চলচ্চিত্র জগতের অন্যতম একটি অনুষ্ঠান এবং এটি কিন্তু অনুষ্ঠিত হয় ফ্রান্সে। ফ্রান্সের একটি শহরের নাম হলো কান। সেখানেই প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় কান ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা সাধারণত হয় মে মাসে হয়। আচ্ছা, এখানেই বলে রাখি 2024 সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে 2024 কান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা মুভি বা বেস্ট মুভি অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট মুভির অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে আনোরা বা অ্যানোরা। অ্যানোরা নামক মুভিটি কিন্তু বেস্ট মুভির অ্যাওয়ার্ড পেয়েছে। পরিচালক শন বেকার, আমেরিকার। আমেরিকার অধিবাসী। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। 18 নম্বর প্রশ্ন। দেখো, বলছে কোন খেলার সঙ্গে ফর্মুলা 1 কথাটি যুক্ত? ফর্মুলা 1 বা F1 এই কথাটি কিন্তু যুক্ত মোটর রেসিং এর সাথে। মোটর রেসিং এমন একটি গাড়ি যার মধ্যে একজনই বসতে পারে, তিনিই চালান এবং তিনি রেসে অংশগ্রহণ করেন। এটি কিন্তু ফর্মুলা 1 নামে পরিচিত। এইবার ফর্মুলা 1 রেসার বলতেই যে সমস্ত লোকজনেদের নাম আমার মনে পড়ে, আমরা দেখে নিই একটু, চলো তারা কোন কোন দেশের নাগরিক। প্রথমেই মনে পড়ে মাইকেল শুমাখারের নাম। মাইকেল শুমাখার কিন্তু জার্মানির। তারপরে লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টন কিন্তু ব্রিটিশ নাগরিক। আচ্ছা, তারপরে ম্যাক্স ভেরস্টাপেন, তিনি কিন্তু বেলজিয়ামের নাগরিক। তিনি কিন্তু বেলজিয়ামের নাগরিক। আর ড্যানিয়েল রিকার্ডো, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক। এই চারজন বা যে কজনের নাম বললাম, এনারা প্রত্যেকেই কিন্তু F1 ফর্মুলা 1 চ্যাম্পিয়ন। পরের প্রশ্নে যাচ্ছি। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? সালসা একটি বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কিন্তু কিউবাতেই সালসা নাচটি উদ্ভব হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি। হাসির আলো কি? হাসির আলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প। কেমন?
পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প। কি আছে এই প্রকল্পে? না 75 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ, মানে 75 ইউনিট পর্যন্ত খরচ করলে তার টাকা দিতে হবে না, 75 ইউনিট পর্যন্ত। আচ্ছা, সুবিধা কাদের জন্য? না বিপিএল যে সমস্ত লোকজনেরা আছেন তাদের জন্য। কেমন? আচ্ছা, কবে চালু হয়? 2020 সালে চালু হয়। লঞ্চ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেমন? হাসির আলো একটি স্কিম, গরিব মানুষদের জন্য বিনামূল্যে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান প্রকল্প 2020 সালে চালু হয়। পরের প্রশ্নে যাচ্ছি। 21 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন কম জনঘনত্ব যুক্ত জেলা হলো, শতকরা কিন্তু বলেনি, সর্বনিম্ন কম জনঘনত্ব যুক্ত জেলা কিন্তু অপশন সি পুরুলিয়া, অপশন সি পুরুলিয়া। আর সর্বোচ্চ যদি বলে সর্বোচ্চ জনঘনত্ব যুক্ত জেলা তাহলে কিন্তু হবে উত্তর 24 পরগনা। আচ্ছা, 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? না 1028 জন পার বর্গ কিলোমিটার। পরের প্রশ্নে যাচ্ছি। 22 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? উৎসবের শহর নামে কিন্তু পরিচিত মাদুরাই শহরটি। মাদুরাই শহর উৎসবের শহর নামে পরিচিত। আর আমাদের কলকাতা শহর কিন্তু সিটি অফ জয় নামে পরিচিত। আচ্ছা, এখানে বারাণসী কিন্তু ভারতের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতের অন্যতম প্রাচীনতম শহর কিন্তু বারাণসী। আচ্ছা, জয়পুর কিন্তু পিঙ্ক সিটি, আর নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি বা কমলা লেবুর শহর। আচ্ছা, নাগপুরের কিন্তু আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ভারতের ব্যাঘ্র রাজধানী বা বাঘের রাজধানী বলা হয় নাগপুরকে। পরের প্রশ্নে যাচ্ছি। 23 নম্বর প্রশ্ন দেখো, বলছে ভারত মাতার চিত্র কে অঙ্কন করেন? ভারত মাতার চিত্র কিন্তু অঙ্কন করেন অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতার উত্তরকালে কিন্তু ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সব থেকে বিপন্ন উপজাতি সম্প্রদায়। পশ্চিমবঙ্গের সব থেকে বিপন্ন উপজাতি সম্প্রদায় কিন্তু টোটো উপজাতি সম্প্রদায়। টোটো উপজাতি সম্প্রদায় কোথায় থাকে? টোটো উপজাতি সম্প্রদায় থাকে জলপাইগুড়ি জেলায়, টোটো পাড়া বলে একটি অঞ্চল আছে সেইখানে। বর্তমানে এই উপজাতির এই 1400 থেকে 1500 জন লোকই আর বেঁচে আছেন। এনাদের সাথে সাথে এনাদের ভাষাগুলোও কিন্তু আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। আর সাঁওতাল কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সংখ্যক এসটি কমিউনিটির মধ্যে যারা আছে তারা কিন্তু সাঁওতাল। 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। কোন নদীতে ভারতের জাতীয় জলপথ 2 ন্যাশনাল ওয়াটারওয়ে 2 গড়ে উঠেছে? ভারতের জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কিন্তু গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীতে। কেমন? ব্রহ্মপুত্র নদীতে অসমের সাদিয়া থেকে
অসমের সাদিয়া থেকে কত দূর পর্যন্ত? না বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ সীমানা পর্যন্ত কিন্তু ন্যাশনাল ওয়াটারওয়ে 2, আর গঙ্গা নদীতে কিন্তু গড়ে উঠেছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1। এটা কিন্তু গঙ্গা নদীতে। কোথা থেকে কোথা অবধি? না প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত। প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত কিন্তু ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এবং ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কিন্তু ব্রহ্মপুত্র নদীতে অসমের সাদিয়া থেকে বাংলাদেশের সীমানা পর্যন্ত অবস্থিত। 25টা প্রশ্ন শেষ আজ, তবে এই অবধি। পরের দিন দেখা হচ্ছে আবার একটি নতুন ক্লাসে।